নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট উইক এবং লাস্ট মান্থ বেশ কিছু স্টক দেওয়া হয়েছিল, যে স্টকগুলিতে কিন্তু দারুণ মুভমেন্ট এসছে এবং বেশ কিছু স্টক তো অল্প সময়ের মধ্যেই ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। বেদান্তা, টাটা পাওয়ার, বলরামপুর চিনি নিয়ে কথা হয়েছিল, সেখানে ভালো মুভ এসছে। জেএসডব্লিউ ইনফ্রা নিয়ে কথা হয়েছিল, সেখানে ভালো মুভ এসছে। তো আগের যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো নিয়ে যদি আপনাদের কোনো স্টকের রিভিউ দরকার পড়ে, কাইন্ডলি একটু আপনারা কমেন্ট করবেন। আজকে আর কোনো স্টকের নতুন করে রিভিউ করছি না। এই সপ্তাহে বা আগামী বেশ কিছু দিন র্যাডারে রাখা যাবে, ভালো মুভ আসতে পারে, বেশ ভালো মুভ দিতে পারে, সেরকম কিছু স্টক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। কাজে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। আজকের প্রথম স্টকে আসি, বিপিসিএল। বিপিসিএল শেয়ারটি আজকের দিনে প্রায় 6.5% মতো মুভ দিয়েছে এবং একটা খুব ভালো জোনে দাঁড়িয়ে রয়েছে। স্টকটিকে যদি অ্যানালাইসিস করতে হয়, তাহলে প্রথমেই যেটা দেখার সেটা হচ্ছে, যদি এই জায়গাটাকে মার্ক করা হয়, দেখা যাচ্ছে এখানটা কিন্তু স্টকটির জন্য একটা রিজেকশন ছিল একটা সময়, এবং এখানে দুবার রিজেকশন পেয়েছিল অলরেডি। সেটা হচ্ছে এখানে একবার, এখানে একবার। তো তারপরে কি দেখা যাচ্ছে, এখানটাতে অলমোস্ট একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন তৈরি করলো। সেই প্যাটার্নটাকে ব্রেকআউট দিল, কিন্তু সাস্টেন্ড করলো না, ফেল করে গেল। তারপর আবার এটাকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গাটা আবার সাস্টেন করলো না, আবার ফেল করে গেল। দেন কি দেখা যাচ্ছে, যে জোনটাতে পরপর দুবার সাপোর্ট নিল, সেই জোনটা কিন্তু অলমোস্ট একটাই জোন বলা যেতে পারে। এবং এখানটাতে যদি আমরা একটু মার্ক করে নিই, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ডাব্লুর মতন প্যাটার্ন ক্রিয়েট করেছে। এবং লাস্ট দিন যখন এই জোনটার থেকে বেরিয়েছে ব্রেকআউট দিয়ে, সেখানে কিন্তু দারুণ ভলিউম ক্রিয়েট করে বেরিয়েছে। অর্থাৎ এই যে এখানে দুবার ব্রেক ডাউন দিয়েছিল, তারপরে এখানে ব্রেক আউট দিয়েছে, এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে এখানে আরেকটা বিষয় যেটা দেখার রয়েছে, সেটা হচ্ছে স্টকটির যে লাস্ট হাই ছিল, সেই হাইটাকে কিন্তু এখানে একটু মার্ক করে নেওয়ার দরকার রয়েছে। কারণ সেই হাইটাকে লাস্ট দিন ব্রেকআউট দেয়নি, হাইয়ের জাস্ট কাছেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে। অর্থাৎ স্টকটিকে বলা যেতে পারে নিয়ার ব্রেকআউট স্টক রয়েছে। তো এই স্টকটিতে একটা সিম্পল চিন্তাভাবনা রাখা যেতে পারে, যেহেতু স্টকটি লাস্ট দিন 7.5%-এর একটা মুভ দিয়ে ফেলেছে, এখানে কিন্তু একটা প্রফিট বুকিং আসলেও আসতে পারে। সেক্ষেত্রে যদি একটা পুল ব্যাক দেখায়, তারপরে যদি এই জোনটাকে ব্রেক করে, তাহলে সেটা কিন্তু একটা ভালো সিনারিও হতে পারে। কাজে যদি পুল ব্যাক হয় এবং সেখান থেকে বাউন্স ব্যাক নিয়ে বেরিয়ে আসার একটা সিচুয়েশান দেখা যায়, সেই জায়গাটা একটা বাইং জোন হতে পারে। আদারওয়াইজ আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে এই 367-এর উপরে যদি স্ট্রং গ্রিন কালারের একটা ক্যান্ডেলে ক্লোজিং চলে আসে, ডেলি ক্যান্ডেলে, এবং এখানে যদি ভলিউমকে ইনক্রিজ হতে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এর উপরে একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। কাজেই বিপিসিএল স্টকটি কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস। 2.5%-এর কাছাকাছি লাস্ট ট্রেডিং সেশনে মুভ দিয়েছে। এই স্টকটি আগের সপ্তাহে ডিসকাস করেছিলাম। কারণ হচ্ছে কি, অলরেডি কিন্তু এখানে একটা ড্র আমাদের করা রয়েছে। এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল, যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে এখানে ব্রেকআউট দেয়, রিটেস্ট করে, রিটেস্ট করার পরে কিন্তু একটা জোনে বারে বারে রিজেকশন পাচ্ছে, অর্থাৎ যে জোনটা অলরেডি ড্র করা আছে। তো লাস্ট ট্রেডিং সেশনে দেখা গেল সেই জোনটাকে কিন্তু অলমোস্ট ব্রেকআউট করে ফেলেছে। এবং এখানে একটা খুব ভালো সিনারিও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্টকটি যখন এখানে এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল তার ডাউন ট্রেন্ডকে, সেখান থেকে এখানে যে কনসলিডেশনের মধ্যে রয়েছে এবং বারবার এখানটাকে ব্রেক করার চেষ্টা করছে, এখানে কিন্তু বেশ কিছু ভালো ভলিউম বার দেখা গেছে। অর্থাৎ এই জোনটাকে কিন্তু যে কোনো সময় ব্রেকআউট দিতে পারে, এরকম একটা সিনারিও আগে থেকেই তৈরি করে রেখেছিল। তো এখন দেখা যাচ্ছে এই জোনটাকে কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে এবং একটা ভালো ভলিউম ক্রিয়েটও করেছে। তো এই স্টকটি যদি এই 359-এর ওপরে স্টে করে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আরও অনেকটাই মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। কাজেই জিও ফিনান্সিয়াল সার্ভিসেস কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি, সিইএসসি লিমিটেড।
স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাইকে কিন্তু দুদিন আগে হিট করেছিল, সেটাকে ব্রেকআউট দিতে পারেনি। সেটা হচ্ছে কোন জায়গাটা? এই জায়গাটা, অর্থাৎ মোটামুটি 209 বা 2010 সেটাকে ব্রেক করতে পারেনি। তার বদলে কী হয়েছে? ওখান থেকে কিন্তু একটা পুল ব্যাক দেখিয়েছে। স্টকটির প্রিভিয়াস হিস্ট্রি যদি এখানে চেক করা হয়, তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে, যেটা জোন একটা ছিল, যে জোনটাতে এর আগে রিজেকশন পাচ্ছিল, সেটাকে এখানে ব্রেকআউট দিয়েছিল বেশ ভালো ভলিউম ক্রিয়েট করে। তারপরের থেকে কিন্তু স্টকটি এখানে এই জোনটার মধ্যেই ডবল বটমের মতন একটা বটম ক্রিয়েট করে ওপরের দিকে গিয়ে এই জায়গাটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু যেটাকে পারেনি। তো এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কারণ হচ্ছে কি, অলরেডি দুবার চ্যালেঞ্জ করেছে এই জোনটাকে ব্রেক করার। এরপরে যদি থার্ড টাইম এখানে চ্যালেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকবে ওই জোনটাকে ব্রেকআউট দিয়ে দিতে পারে। কারণ হচ্ছে কি, লাস্ট ট্রেডিং সেশনে 21 ডেএমের যে হাইটা রয়েছে, সেই হাইয়ের কাছাকাছি কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। অতএব স্টকটি যদি এই 21 ডেএমের হাই বা 21 ডেএমের লো, যেটা এই 191-এর কাছে রয়েছে, যদি এখানে এসে এখান থেকে বাউন্স ব্যাক নেয়, সেক্ষেত্রে এই জায়গাটা একটা বাইং জোন হতে পারে এবং ফার্স্ট টার্গেট থাকতে পারে 209। এই 209টাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু সিইএসসি লিমিটেডে আরও নতুন হাই বানাতে দেখা যেতে পারে। কাজেই সিইএসসি লিমিটেড স্টকটি কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি, কানাড়া ব্যাংক। ব্যাংকিং সেক্টরের একটি খুব ভালো স্টক। স্টকটিকে সিলেক্ট করার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, স্টকটিকে যদি এই জায়গার থেকে একটু মার্ক করে নেওয়া হয়, কি দেখা যাচ্ছে, এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি বারবার রিজেকশন পাচ্ছিল। জুন মাসে যে হাইটা বানিয়েছিল, তারপরে স্টকটি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল এবং এই ট্রেন্ড লাইনেই রিজেকশন পাচ্ছিল, যেটাকে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ব্রেকআউট দিয়েছে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে। এখানে একটা দারুণ ভলিউম ক্রিয়েট করেছে এবং সবচেয়ে বড় কথা হলো, এখানে জুন মাসে যে হাইটা বানিয়েছিল ইলেকশন রেজাল্টের আগের দিন, তার যে ভলিউম বার, সেই ভলিউম বার যতটা ইনক্রিজ করেছিল, তত বড় ভলিউম বার কিন্তু মাঝখানে আর দেখা যায়নি, শুধুমাত্র লাস্ট ট্রেডিং সেশনের ভলিউম বার ছাড়া। তাহলে এটা এই স্টকটির জন্য একটা ভালো পজিটিভ দিক দেখা যাচ্ছে। এরপরে আরেকটা বিষয়ও কিন্তু এখানে খুব সুন্দর দেখা যাবে, যদি এখানে 50 ইএমএ, 100 ইএমএ এবং 200 ইএমএ কে একসাথে অ্যাপ্লাই করে দিই আমি, তাহলে একটা খুব সুন্দর সিনারিও দেখতে পাবো। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 200 ইএমএটা কিন্তু কানাড়া ব্যাংক স্টকটির জন্য যথেষ্ট ভালো একটা সাপোর্টের কাজ করছে। কারণ ইলেকশন রেজাল্টের সময় এখানে 200 ইএমএতে সাপোর্ট নিল, তারপরে এখানে আবার 200 ইএমএতে সাপোর্ট নিল, এখানে 200 ইএমএটাকে ব্রেকডাউন দিল, তুরন্ত কিন্তু এখানে এক সপ্তাহের মধ্যে রিকভারি করে নিল। তারপরে এখন দেখা যাচ্ছে 100 ইএমএ, 200 ইএমএ এবং 50 ইএমএ, তিনটে ইএমএর উপরেই কিন্তু স্টকটি স্টে করছে, অর্থাৎ ক্লোজিং দিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। এটাও কিন্তু স্টকটির জন্য একটি ভালো পজিটিভ দিক। এরপরে এই স্টকটিতে এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা কিভাবে করা যেতে পারে। এই স্টকটিতে একদম সিম্পল যেটা চিন্তাভাবনা, সেটা হচ্ছে আগে কনফার্মেশন দরকার। অলরেডি ডাউন ট্রেন্ডকে ব্রেক করে দিয়েছে, তার যে লাস্ট হাই, সেই হাইটাকে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে যদি এখানে একটা ভালো ডেলিতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করে, এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে কানাড়া ব্যাংকে ফার্দার কিন্তু বড় বুলিশ মুভ আসতে পারে এবং অবশ্যই তার যে হাই ছিল 130-র কাছাকাছি, সেটাকে টাচ বা ব্রেক করতে পারে। কাজেই এই জায়গাটা মাথায় রাখার দরকার রয়েছে। এছাড়া আরেকটা বিষয়ও এখানে হতে পারে, যেটা মাথায় রাখার দরকার রয়েছে, যখন এই ধরনের ট্রেন্ডকে কোনো স্টক ব্রেক করে, তখন তার ট্রেন্ডকে কিন্তু রিটেস্ট করতে আসে। তো যদি এখানে দেখা যায় এই ট্রেন্ড লাইনকে রিটেস্ট করতে এলো, তারপরে এখানে ব্রেক করলো, আবার এখানে রিটেস্ট করলো, তারপরে উপরে গেল, এরকম একটা সিনারিও যদি হয়, সেটাও কিন্তু মাথায় রাখার দরকার রয়েছে। সেক্ষেত্রে এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেলেও এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ এখানে যখন ব্রেকআউট দেবে, সেই ব্রেকআউটেও একটা এন্ট্রির জায়গা চিন্তাভাবনা করা যেতে পারে। কাজেই কানাড়া ব্যাংক স্টকটি কিন্তু অবভিয়াসলি
ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আজকের ভিডিওতে সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো, স্টকটি হলো সিপলা লিমিটেড। এই স্টকটি নিয়ে কথা বলার আগে সবাইকে আরও একবার বলবো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও কেউ জয়েন না করেছেন, যারা নতুন ভিজিট করছেন অবশ্যই পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। সেখানে কিন্তু আমি ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা জয়েন করে আছে তারা কিন্তু বিষয়টা ভালো মতন জানে। কাজেই পাবলিক টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করুন, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশানে। এরপরে আসি স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে। সিপলা লাস্ট ট্রেডিং সেশনে 10%-এরও বেশি মুভ দিয়েছে। এরপরে স্টকটিকে সিলেক্ট কেন করা হলো ওয়াচ লিস্টে রাখার জন্য, তার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। আমরা যদি মে মাস থেকে একটা বিষয় দেখি, এখান থেকে একটা র্যালি দিল, তারপরে কি দেখা গেল, পুল ব্যাক, বেশ কিছুটা সময় এখানটাতে কিন্তু কাটালো, অর্থাৎ কনসলিডেশনের মধ্যে কাটালো। তারপরে আবার এটাকে ব্রেকআউট দিল, রিটেস্ট করলো, এখানে আবার কিন্তু অনেকটা মুভ দিল। তারপরে কি দেখাচ্ছে, আবার কিন্তু এখানটাতে স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে এবং এখানে অনেকটা সময় কিন্তু কাটিয়ে ফেলেছে। সেই সাথে এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, স্টকটি কিন্তু এখানে ওপরের দিকটায় রিজেকশন, নিচের দিকটায় সাপোর্ট পেয়ে একটা ডাব্লুর মতো প্যাটার্ন তৈরি করেছে। এখানে যখন একটা মুভ দিয়েছিল ভলিউম কিন্তু একটু ইনক্রিজ হয়েছিল, কিন্তু মাঝখানে স্টকটি যখন এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো তখন কিন্তু ভলিউম ইনক্রিজ হয়নি। এখানে যেটা দেখা যাচ্ছে, লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে এই হাইটাকে কিন্তু ব্রেক করার। কাজেই যেহেতু এখানে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, এখন সিম্পলি একটা জিনিস এখানে করা যেতে পারে, সেটা হচ্ছে যে কনসলিডেশন জোনটা রয়েছে সেই জোনটাকে ড্র করে নেওয়া। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা বক্স ক্রিয়েট করেছে, এটাকে ড্র করে নিলাম। এটাকে ড্র করে নেওয়ার পরে যদি এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে এই ক্যান্ডেলের যে লো আছে, এই রেড ক্যান্ডেলের এই লোয়ের একটু নিচে কিন্তু এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। কারণ 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করে দিলে দেখা যাচ্ছে এই 21 ডে ইএমের লোতে কিন্তু অলরেডি দুবার সাপোর্ট নিয়ে ফেলেছে এই বক্সের মধ্যে, যেটা পজিটিভ দিক একটা। আদারওয়াইজ একদম সিম্পল চিন্তাভাবনা রাখা যেতে পারে, এই যে বক্স প্যাটার্নটা বানিয়েছে এই বক্স প্যাটার্নকে যদি ব্রেকআউট দিয়ে দেয় এবং এখানে যদি একটা ওপরে ভালো গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করে বক্সের ওপরে, এখানে যদি ভালো ভলিউম ইনক্রিজ হয়, সেক্ষেত্রে এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। কাজেই সিপলা লিমিটেড কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।